হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদের একটা কমপ্লিট রোড ম্যাপ দেবো টুয়ার্ডস ডেটা সায়েন্স। অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইন ডেটা সায়েন্স, ওকে? সো এখানে অনেকে আছে যারা ডেটা সায়েন্স শুরু করতে চায়, মেশিন লার্নিং শুরু করতে চায়, কিন্তু তারা আসলে এক্স্যাক্ট রোড ম্যাপটা খুঁজে পাচ্ছে না, ওকে? সো তারা আসলে বুঝতে পারছেন যে হচ্ছে কোথা থেকে শুরু করব বা কোন টপিকসগুলো আমাকে জানতে হবে, ওকে? সো এই ধরনের কনফিউশন আমারও প্রথম হতো যখন আমি শুরু করেছিলাম ডেটা সায়েন্স শেখা। সো তখন কিন্তু এই ধরনের অ্যাডভাইস মানে এগুলো কিন্তু অনেক কম ছিল, ওকে? সো কিভাবে লার্নিং পাথটা আসলে শুরু করলে অনেকটা ইফেক্টিভ হবে, ওকে? সামনে আমরা মানে কত তাড়াতাড়ি শিখতে যাচ্ছি, ওকে? সো এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে? বাট সাপোজ মনে করেন আপনি শেখা শুরু করে দিলেন, আপনি র্যান্ডমলি শেখা শুরু করে দিলেন। সাপোজ আপনি যে কোনো একটা টপিক নিচ্ছেন, ওটা কমপ্লিট না করতে আরেকটা টপিক নিচ্ছেন, ওকে? সো এরকম র্যান্ডমলি শেখার ভিতরে কিন্তু কোনো মানে ইফেক্টিভ ওয়ে নেই। আপনি কিন্তু এখানে খুব মানে স্মার্টলি জিনিসটা শিখতে পারবেন না, ওকে? সো এখানে কিন্তু মানে এক কথায় কি মানে শেখাটা কিন্তু প্রপার হবে না, ওকে? সো যেকোনো জিনিস শিখতে হলে কিন্তু আমাদের একটা কমপ্লিট প্রপার মানে রোড ম্যাপ প্রয়োজন, ওকে? সো আজকের এই ভিডিওর এজেন্ডাই হইতেছে আমি আপনাদের একটা কমপ্লিট একটা রোড ম্যাপ দেবো, যে রোড ম্যাপটা ফলো করে আপনারা আপনাদের ডেটা সায়েন্সের প্রিপারেশন নিতে পারেন, অর্থাৎ আপনার ডেটা সায়েন্স শেখাটা শুরু করতে পারেন, ওকে? দেন আমি কিছু রিসোর্সেস আপনাদের প্রোভাইড করবো, ওকে? সো ফ্রম দেয়ার ইউ ক্যান লার্ন, okay? uh, so please make sure you just watch this video till the end, okay? So I think you are going to learn a lot, okay? so আজকের ভিডিও শুরু করার আগে আমাদের আজকের ভিডিওর এজেন্ডা হইতেছে আমরা দেখব আসলে ডেটা সায়েন্স আসলে মানে ডেটা সায়েন্টিস্ট আসলে কারা, ওকে? দেন আমরা দেখব লাইফ সাইকেল অফ এ ডেটা সায়েন্স প্রজেক্টস, ওকে? সো একটা ডেটা সায়েন্স একটা প্রজেক্ট মানে আমরা যখন ইমপ্লিমেন্ট করি, সো হোয়াট ইজ দ্য লাইফ সাইকেল অফ দ্যাট প্রজেক্ট, ওকে? সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে কারণ এগুলো একেবারে বেসিক, ওকে? সো অনেকের মনে কনফিউশন থাকে, হু ইজ ডেটা সায়েন্টিস্ট, ওকে? হোয়াট ইজ ডেটা সায়েন্স প্রজেক্ট, ওকে? সো এই জিনিসগুলো আমি মানে ব্রিফলি এক্সপ্লেন করবো, দেন আমরা সামনে আমাদের রোড ম্যাপের দিকে মানে আগাবো আস্তে আস্তে, ওকে? সো মেক শিওর just watch this video till the end, okay? So I think there will be lots of information, okay? দেন আমরা দেখব আসলে একজন ডেটা সায়েন্টিস্টের আসলে কাজ কি, ওকে? সো ওয়ার্ক অফ এ ডেটা সায়েন্টিস্ট। দেন আমরা একেবারে লাস্টের দিকে দেখব আমরা মানে কমপ্লিট রোড ম্যাপ, ওকে? সো মানে একজন ডেটা সায়েন্টিস্টের আসলে ডে টু ডে লাইফে আসলে কি করা মানে লাগে, ওকে? তাদের আসলে রেসপন্সিবিলিটি কি, ওকে? তাদের কি কি শেখা প্রয়োজন, ওকে? তারা কিভাবে শুরু করতে পারে, ওকে? সো এই সমস্ত জিনিসগুলো মানে আমরা মানে ডিসকাস করবো, ওকে? সো দেন আমরা এটা ছিল আমার এজেন্ডা, ওকে? সো নাও এখন যদি আমি মানে শুরু করার আগে আমি যদি একটু ব্রিফলি মানে আপনাদের আইডিয়া দিই among artificial intelligence, machine learning and deep learning, okay? So most of the time আসলে অনেক মানে মানুষের এই জায়গাটায় আসলে আসলে মোস্ট অফ দ্য টাইম অনেকের আসলে এই জায়গাটায় কনফিউশন ক্রিয়েট হয়, ওকে? সো আসলে আমরা তো জানি যে ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওকে? সো অনেকে মানে গুলিয়ে ফেলে যে মেশিন লার্নিং কি বা ডিপ লার্নিং কি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি আবার ডেটা সায়েন্সটা কি, ওকে? সো এগুলা কি এক নাকি ভিন্ন, ওকে? সো এই ধরনের জিনিসগুলো তাদের মনে অনেক কনফিউশন ক্রিয়েট করে অ্যান্ড এগুলো কিন্তু তারা মানে কাটিয়ে উঠতে একটু মানে কি বলবো মানে একটু কঠিন, রাইট? কারণ আমরা যখন নিজেরা শুরু করেছিলাম, ওকে? সো তখনও কিন্তু এই জিনিসগুলো মানে আমাদের মনে অনেক কনফিউশন ক্রিয়েট হতো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, মেশিন লার্নিংটা কি, ডিপ লার্নিংটা কি, ওকে? So if I talk about artificial intelligence is nothing but it's a technique which enables machines to mimic human behavior, okay? So আমরা কিন্তু এই টার্মটা থেকে কিন্তু বুঝতে পারতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, মানে এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, ওকে? সো কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি, আমরা তো হিউম্যান বিং, সো আমরা তো মানে আমাদের কিন্তু ভিতরে কি মানে অনেক বুদ্ধি আছে, আমাদের ভিতরে কি অনেক ট্যালেন্ট আছে, সেগুলা কিন্তু কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি, ওকে? সো এই হিউম্যান বিহেভিয়ারটাই মিমিক করাটাই হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, ওকে? সো অ্যাট দ্য এন্ড আমাদের গোল হইতেছে আমরা কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা একটা প্রোডাক্ট বা কোনো একটা
সলিউশন তৈরি করি। ওকে, সো এটা একটা টোটাল একটা ফিল্ড। ওকে, সো আমরা যদি মেশিন লার্নিং, ডিপ লার্নিং মানে ডেটা সায়েন্সের কথা চিন্তা করি, সো মানে এর বাইরে যে একটা বড় ফিল্ড মানে রয়েছে। ওকে, সো এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরেই আবার কিন্তু সাবসেট আছে অনেকগুলো। ওকে, সো আমি ডিসকাস করবো, বাট আমরা যদি ইন্টেলিজেন্সের যদি আমরা অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, যেমন হইতেছে আমাদের সেলফ ড্রাইভিং কার, দেন আমাদের কি আমাদের গুগল সার্চ ইঞ্জিন, দেন আমাদের কি নেটফ্লিক্স। ওকে, দেন যেসব আমরা রেগুলার ডে টু ডে আমরা যেসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ব্যবহার করতেছি বা প্রোডাক্ট ইউজ করতেছি, সব কিন্তু এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে দিয়ে কি তৈরি করা, রাইট? সো এগুলো কিন্তু অ্যাট দ্য এন্ড একটা কোনো একটা প্রোডাক্ট। ওকে, সো এই প্রোডাক্টটাই কিন্তু আমরা আমাদের লক্ষ্য হইতেছে এই টেকনিকগুলোকে কাজে লাগিয়ে, এই পুরো টেক স্ট্যাকটাকে কাজে লাগিয়ে আমাদের অ্যাট দ্য এন্ড কোনো একটা সলিউশন ক্রিয়েট করা, অর্থাৎ কোনো একটা মানে প্রোডাক্ট ক্রিয়েট করা, রাইট? সো আমরা যদি কোনো একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি এবং সেটা যদি কোনো মানে মানুষের জীবনে কোনো যদি ইম্প্যাক্ট করে, ওকে, সো সেটা থেকে যদি কোনো মানুষ ইজিলি কোনো একটা কাজ মানে মানে করতে পারে, ওকে, সো সেটাই আমরা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশন বলি অ্যাট দ্য এন্ড। ওকে, সো আর এই সলিউশনটা ক্রিয়েট করার জন্য আমরা অনেকগুলো সাবসেট ইউজ করে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে। তার ভিতরে একটি হচ্ছে মেশিন লার্নিং আমরা ইউজ করি এখানে। ওকে, সো মেশিন লার্নিং ইজ নাথিং বাট ইটস আ সাবসেট অফ এআই techniques which use statistical methods to enable machines to improve with experience. Okay, so এটার মানে হইতেছে আমরা এটা তো আমরা ক্লিয়ার যে মেশিন লার্নিং ইজ আ সাবসেট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো এখন আমরা কি করি, মেশিন লার্নিং আমরা কি করি, স্ট্যাটিস্টিক্যাল অনেকগুলো আমরা টুলস বা মেথড আমরা ইউজ করি এবং আমাদের কাছে মানে ডেটা থাকে। সো ডেটার উপরে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল এবং দেন আমরা কি ম্যাথমেটিক্যাল কিছু টুলস আমরা ইউজ করি, অর্থাৎ টেকনিক আমরা ইউজ করি, দিয়ে আমরা কি আমরা ডেটাটা থেকে কিছু জেনারেলাইজ আমরা মডেল বা সলিউশন তৈরি করি। ওকে, সো এভাবেই কিন্তু আমরা কোনো একটা মানে সলিউশন ক্রিয়েট করতে পারি ইউজিং মেশিন লার্নিং। ওকে, সো ইফ ইউ learn it further, so I think you will get the idea what is the intuition. Okay, exactly, intuition. But as of now I'm just giving the, how can I say, I'm giving the intuition. Okay, so not the not the proper flow. Okay, so if you want to learn, then I think there is a playlist of my channel, so I think you can go through that, and here I have explained all the and there I have explained each and everything. Okay, then let's come to the deep learning. Okay, so what is deep learning right now? সো এখন প্রশ্ন হচ্ছে যে মেশিন লার্নিং তো আসলে আমাদের কাছে ছিল, সো আমাদের কাছে ডিপ লার্নিং এর আসলে দরকার কি? ওকে, সো আমরা যদি একটু ডিপ লার্নিং এর একটু কথাটা ভাবি, সো ডিপ লার্নিং ইজ নাথিং বাট ইজ আ সাবসেট অফ মেশিন লার্নিং হুইচ মেক্স দ্য কম্পিউটেশন অফ মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্কস মানে ফিজিবল। ওকে, ফিজিবল। সো এটার মানে হইতেছে আসলে ডিপ লার্নিং হইতেছে মেশিন লার্নিং এর একটা সাবসেট। ওকে, এবং এটা আমাদের মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক মানে আমাদের মানে ইউজ করে মানে আমাদের প্রবলেমটা সলভ করে। ওকে, সো মানে নিউরাল নেটওয়ার্কটা কি আমাদের এটা আগে জানতে হবে। সো নিউরাল নেটওয়ার্ক ইজ নাথিং বাট এটা এক ধরনের মানে নেটওয়ার্ক, অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে কি আমাদের ব্রেনটা কি একটা আমরা যদি চিন্তা করি আমার ব্রেনটা কিন্তু একটা নেটওয়ার্ক। ওকে, আমাদের ব্রেনের ভিতরে কিন্তু অনেকগুলো নিউরন আছে। ওকে, একটা নিউরনের সাথে আরেকটা নিউরন কিন্তু কানেক্ট করে একটা নেটওয়ার্ক তৈরি করছে। ওকে, সো এভাবে কিন্তু একটা একটার সাথে ইন্টারেক্ট করতেছে, অর্থাৎ আমরা যখন এখানে টাচ করতেছি, ওকে ওকে, সো আমাদের এখানেও কিন্তু নিউরন আছে। সো এই নিউরনগুলো কি আস্তে আস্তে সিগন্যাল দিতেছে। ওকে, সো এই সিগন্যালটা কিন্তু আমাদের একটা কিন্তু ব্রেনে পৌঁছাইতেছে এবং ব্রেন মানে সেই সিগন্যাল অনুসারে কোনো একটা ডিসিশন নিতেছে। ওকে, সো এইভাবে কিন্তু মানে কাজ করতেছে আমাদের হিউম্যান বডি আমরা যদি বলে থাকি। ওকে, সো এই জিনিসটাই মিমিক করে হইতেছে আমাদের ডিপ লার্নিং। ওকে, সো আমরা ডিপ লার্নিং এ আমরা ব্রেনটাকে আমাদের হিউম্যান ব্রেনটাকে আমরা মিমিক করার চেষ্টা করি, অর্থাৎ আমরা আর্টিফিশিয়ালি আমরা নিউরাল নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করি এবং এই নিউরাল নেটওয়ার্কটা এতটাই পাওয়ারফুল যে আমরা এটা দিয়ে আমরা অনেক অনেক কমপ্লেক্স টাস্ক আমরা কি মানে ইজি ভাবে সলভ করতে পারি। ওকে, সো এটা মেশিন লার্নিং এর থেকে অনেকটা পাওয়ারফুল। ওকে, বাট আমরা কিছু স্পেসিফিক কাজের জন্য আমরা মেশিন লার্নিং টেকনিক ইউজ করি, আবার কিছু মানে অন্য স্পেসিফিক কাজের জন্য আমরা কি ডিপ লার্নিং টেকনিকটা ইউজ করে থাকি। ওকে, আর এখন আমরা যদি ডেটা সায়েন্টিস্টের কথা চিন্তা করি, সো আমাদের ডেটা সায়েন্স যে ব্যক্তিটা থাকে, ওকে, তাকে কিন্তু এই টোটাল মানে আইডিয়াগুলো কিন্তু তাকে শিখতে হয়। ওকে, সো এই টোটাল স্কিলগুলো কিন্তু তার ভিতরে থাকতে হবে, মাস্ট। ওকে, সো এটাই হইতেছে একজন ডেটা সায়েন্টিস্ট। ওকে, সো একজন ডেটা সায়েন্টিস্ট মানে তাকে অবশ্যই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে কোন একটা অ্যাট দ্য এন্ড কোন একটা সলিউশন তৈরি করতে হবে ইউজিং মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং টেকনিক। ওকে, সো I think you have got the intuition, like
হোয়াট ইজ আ ডেটা সায়েন্টিস্ট রাইট নাও। ওকে, সো আমি আশা করতেছি আমি আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া দিতে পেরেছি। ওকে, সো হোয়াট ইজ দ্য ডেটা সায়েন্টিস্ট। ওকে, সো আমি একবার বলতেছি ডেটা সায়েন্টিস্ট আসলে সেই ব্যক্তি যারা আসলে এই প্রত্যেকটা স্টেপ আসলে তারা কি প্রত্যেকটা টেকনিক তারা আসলে জানে এবং এই টেকনিকগুলো তারা অ্যাপ্লাই করে কোনো একটা সলিউশন ক্রিয়েট করে অ্যাট দ্য এন্ড। ওকে, যেটা হতে পারে কোনো একটা সফটওয়্যার, কোনো একটা প্রোডাক্ট। ওকে, সো কোনো একটা মানে ডিফারেন্ট সলিউশনটা। ওকে, সো তাদের কাজই হচ্ছে কোনো একটা এই টেকনিকগুলো ইউজ করে কোনো একটা সলিউশন ক্রিয়েট করা। ওকে, দেন এখন হইতেছে আমরা যদি আমাদের যদি ডেটা সায়েন্টিস্টের হইতেছে কাজের কথা আমরা যদি বলি। ওকে, সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ এ ডেটা সায়েন্টিস্ট। ওকে, সো সেটা বলার আগে আমি জাস্ট একটু মানে আপনাদের একটু হিস্টোরি ঘুরাই আনি। আসলে আসলে একটা ইন্ডাস্ট্রি বা আসলে রিয়েল লাইফে আসলে মানে কাজটা কিভাবে হয়ে থাকে। ওকে, সো ডেটা সায়েন্টিস্ট পর্যন্ত আসলে এই জিনিসটা আসে কিভাবে। ওকে, সো আমি যদি সেটা বলি, সো সাপোজ মনে করুন আপনার কাছে একটা ডেটা সায়েন্স প্রজেক্ট। ওকে, সো আপনি একটা ডেটা সায়েন্স প্রজেক্ট আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। ওকে, সাপোজ মনে করুন একটা ইন্ডাস্ট্রিতে একজন ডেটা সায়েন্স কোনো একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার একটা অফার আসলো। ওকে, সো এটা হতে পারে কোনো একটা বিজনেস সলিউশন বা কোনো একটা অন্য কোনো সলিউশন হতে পারে, রাইট? সো সেটা করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের প্রথমে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করতে হয়। ওকে, সো রিকোয়ারমেন্ট গ্যাদারিং বলতে আমাদের যে ডেটা সায়েন্স আমরা স্পেসিফিক প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, সো এই প্রবলেমে আসলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট। ওকে, সো সেগুলো আমাদের ফিগার আউট করতে হবে। সো সাপোজ মনে করুন আপনি আপনি একটা এগ্রিকালচার সলিউশনে কাজ করতেছেন। ওকে, সো সাপোজ মনে করুন আপনি কোন একটা জায়গার ইরিগেশনটা আপনি অটোমেট করতে চাইতেছেন। ওকে, সো ইরিগেশন অটোমেট করার জন্য আপনাকে অবশ্যই মাঠে যেতে হবে, দেন কৃষকদের সাথে কথা বলতে হবে, দেন আপনাকে দেখতে হবে এটা কোন ধরনের ফসল এখানে চাষ করা হয়। ওকে, সো এখানের মাটির কন্ডিশনটা কেমন, এখানে হিউমিডিটি কেমন, টেম্পারেচার কেমন। ওকে, সো এইগুলো হইতেছে রিকোয়ারমেন্ট। ওকে, সো প্রথম আমাদের কাজ কি? প্রথম আমাদের কাজটা হইতেছে এটা কিন্তু ডেটা সায়েন্টিস্টের কাজ না, বাট মানে আমি বলতেছি ডেটা সায়েন্টিস্ট কখন আসবে, বাট এটা হচ্ছে আসলে ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। ওকে, সো এখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট আসলে সো আসলে তারা প্রথমে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করে। ওকে, সো রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ আসলে এখানে দুটো ব্যক্তি আসলে হেল্প করে থাকে। একটা হইতেছে ডোমেইন এক্সপার্টিস অর্থাৎ প্রোডাক্ট ওনার, অ্যান্ড একটা হইতেছে বিজনেস অ্যানালিস্ট। ওকে, সো এই দুটো ব্যক্তির আবার কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট রোল। ওকে, সো একজন ডেটা সায়েন্টিস্ট কিন্তু একটা পুরো কোম্পানির কিন্তু সব কাজ আসলে সে করে না। ওকে, সো এটা ডিপেন্ড করে আসলে কোম্পানিটা আসলে কেমন। সো যদি কোম্পানিটা আসলে স্টার্ট আপ হয় বা ছোট কোম্পানি হয়, সেক্ষেত্রে কিন্তু একজন ডেটা সায়েন্টিস্টের আসলে এই হোল মানে নলেজ তার থাকা লাগে, অর্থাৎ সে পুরো জিনিসটা নিজেই হ্যান্ডেল করে। বাট আমরা যদি বড় বড় কোম্পানির কথা চিন্তা করি, সেখানে কিন্তু প্রত্যেকটি স্পেসিফিক রোল আছে জবের। ওকে, সো আমি সো এটা যদি আরেকটু ভালোভাবে জানতে চান, সো আমার প্লে লিস্টে একটা ভিডিও আছে। ওকে, সো ডিফারেন্ট রোল ইন ডেটা সায়েন্স। ওকে, সো এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে আসলে কি কি রোল রয়েছে এবং কার কার কি কাজ। ওকে, সেগুলো কিন্তু ওখান থেকে দেখতে পারবেন। সাপোজ মনে করেন এখানে ডোমেইন এক্সপার্টিস এবং প্রোডাক্ট ওনার এবং বিজনেস অ্যানালিস্ট এই দুটো একটা ডিফারেন্ট পারসন। ওকে, সো সাপোজ মনে করেন ডোমেইন এক্সপার্টিস মানে কি? সাপোজ ডোমেইন এক্সপার্টিস হচ্ছে তারা, সাপোজ মনে করেন আমি যেটা বললাম এগ্রিকালচার সলিউশন যেটা আপনি করতে চান, সো এখানে ডোমেইন এক্সপার্টিস কারা? সো এখানে ডোমেইন এক্সপার্টিস হইতেছে সেই ফার্মারটা। সে ফার্মার কিন্তু তার মানে মাঠ সম্পর্কে জানে, তার ফিল্ড সম্পর্কে জানে, দেন তার ফসল সম্পর্কে জানে। ওকে, সো সে কিন্তু প্রত্যেক জিনিস জানে। তো সেই কিন্তু রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ তাদের হেল্প করতে পারে। ওকে, সো দেন আমরা যদি বিজনেস অ্যানালিস্টের কথা চিন্তা করি, বিজনেস অ্যানালিস্ট হচ্ছে তারা যারা আসলে এই বিজনেসটা পুরোপুরি অ্যানালাইসিস করে। ওকে, আহ, তারা আসলে প্রত্যেকটা কস্ট এস্টিমেট করে আসলে মানে কিভাবে কি হবে। ওকে, সো কত মানে আসলে কস্ট হবে বা কেমন ভাবে জিনিসটা আসলে তারা এই ডোমেইন এক্সপার্টিস এবং বিজনেস অ্যানালিস্টের মানে কম্বিনেশনে তারা আসলে এই রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা করে থাকে। ওকে, সো রিকোয়ারমেন্ট গ্যাদারিং হওয়ার পরে আসলে তারপরে যে স্টেপটা আসে সেটা হইতেছে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট। ওকে, সো এখান থেকে কিন্তু ডেটা সায়েন্টিস্টের কাজটা শুরু হয় ইউজুয়ালি। ওকে, সো এখন কথা হইতেছে এখন এই রিকোয়ারমেন্ট গ্যাদারিং আসার পরে এখন কিন্তু তাদের মাথায় একটা আইডিয়া থাকে আসলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এবং আমাদের কি কি সলিউশন হতে পারে। ওকে, সো তারা কিন্তু অলরেডি জিনিসটা ডিসকাশন করে নিজেদের ভিতরে। ওকে, সো এখানে কিন্তু ডেটা অ্যানালিস্টও থাকে, দেন এখানে ডেটা সায়েন্টিস্টও থাকে। ওকে, সো আমরা জানি কি মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট ডেটা, রাইট? সো এখন কিন্তু আমাদের এই মানে প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমাদের ডেটা প্রয়োজন, অর্থাৎ তাদের কিন্তু ডেটা প্রয়োজন অনেক। সো এখন তারা ডিসকাশনের মাধ্যমে এবং ডোমেন যে এক্সপার্টিস আছে বা প্রোডাক্ট ওনার আছে তার সাথে ডিসকাশন করে এবং ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট মানে ডিসকাশন করে তারা আসলে একটা সলিউশন বের করবে আসলে তারা ডেটাটা কোথায় থেকে নেবে বা ডেটাটা আসলে তারা কেমন করে
মানে গ্যাদার করবে। ওকে, সো এই জিনিসটা তারা আসলে ডিসকাস করে থাকে নিজেদের ভিতরে। সো এখন ডেটাটা মাল্টিপল জায়গা থেকে আসতে পারে, হয় ডেটাবেসটা তাদের কোম্পানি মানে ডেটাবেস থেকে আসতে পারে। ওকে, সো এখানে দেখুন, এখানে ডেটাবেস থেকে আসতে পারে, দেন এখানে ক্লাউড বা থার্ড পার্টি এপিআই থেকে আসতে পারে। ওকে, দেন এগুলা কিন্তু অনেক জায়গা থেকে আসতে পারে। আবার তারা কি নিজেরা সার্ভে করতে পারে এই ডেটা মানে কালেক্ট করার জন্য নিজেরা, রাইট? সো এটা ডিপেন্ড করে আসলে ডেটাটা অ্যাভেলেবেল আছে কি নাই। ওকে, সো এটা তার উপরে ইউজুয়ালি ডিপেন্ড করে থাকে। দেন আসলে ডেটা যখন আমাদের গ্যাদার করা শেষ বা মানে ডেটা যখন আমাদের সোর্স করা শেষ, তখন এখানে আরেকটা রোল আছে, সেটা হচ্ছে বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এখানে কিন্তু এই ডেটাগুলো কিন্তু আসলে বিগ ডেটা, অর্থাৎ এখানে কিন্তু হিউজ ডেটা থাকে। ওকে, সো এগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের এখানে বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং টেকনিক কিছু প্রয়োজন হয়। ওকে, সো এখানে বিগ ডেটা ইঞ্জিনিয়ার থাকে ইউজুয়ালি। তো তারা আসলে এই বিভিন্ন ডেটাবেস বা এই এপিআই গুলো কি হ্যান্ডেল করে থাকে, বা তারা কোনো একটা পাইপলাইন ক্রিয়েট করে যেটার মাধ্যমে খুব সহজে তারা ডেটাটা কোথাও স্টোর মানে ওয়্যার হাউস তৈরি করতে পারে ডেটার একটা, যেগুলো কি পরবর্তীতে একজন ডেটা সায়েন্টিস্ট বা অ্যানালিস্ট সেগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করতে পারে। ওকে, সো দিস ওয়াজ দ্য হোল ওয়ার্ক ফ্লো। ওকে, সো if I talk about the data scientist, okay, if I start to talk about data scientist, okay, so this was the workflow usually happen in the industry. Okay, so I think you got the intuition right now. দেন আসলে যখন এই ডেটাটা যখন চলে আসে, ওকে, সো ডেটাটা যখন আসলে আমাদের মানে স্টোর করা হয়ে যায়, তখন কিন্তু আমাদের মানে লাইফ সাইকেল, মানে একটা ডেটা সায়েন্স প্রজেক্টের লাইফ সাইকেলটা আসলে শুরু হয় সেখান থেকে। ওকে, সো আমরা যেটা একটু আগে দেখলাম যে আমাদের ডেটা সায়েন্সের এক প্রজেক্টের একটা লাইফ সাইকেল থাকে, সো সেটা কিন্তু তখন এখানে শুরু হয়। ওকে, সো যখন থেকে ডেটা সায়েন্সের আসলে লাইফ সাইকেল শুরু হয়, তখন থেকে কিন্তু একজন ডেটা সায়েন্টিস্টের কাজ শুরু হয়। ওকে, সো এখন আমরা দেখবো আসলে একজন ডেটা সায়েন্টিস্টের কাজগুলো কি কি। ওকে, সো এখন যদি এখানে দেখেন লাইফ সাইকেল অফ এ ডেটা সায়েন্স প্রজেক্টস। ওকে, সো আমরা দেখলাম মানে ডেটা পাওয়ার পরে আমাদের লাইফ সাইকেল মানে ডেটা সায়েন্স প্রজেক্টের একটা লাইফ সাইকেল শুরু হয়। সো এই লাইফ সাইকেল নিয়ে কাজ করে থাকে একজন ডেটা সায়েন্টিস্ট। ওকে, সো একজন ডেটা সায়েন্টিস্টের প্রথম কাজ হইতেছে তাকে অবশ্যই ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে, অর্থাৎ আমাদের কাছে অনেক ডেটা আছে, রাইট? আমাদের কাছে অনেক মানে ইন্ডাস্ট্রিতে অনেক ডেটা পাবে তারা, রাইট? সো এই ডেটাগুলো কিন্তু আসলে র ফরম্যাটে থাকবে, অর্থাৎ ডেটাগুলো কিন্তু ক্লিন থাকবে না। ওকে, সো এটা একটা কিন্তু প্রবলেম। সো ডেটার ভিতরে অনেক মিসিং ভ্যালু থাকতে পারে, ডেটাটার ভিতরে অনেক ক্যাটাগরি থাকতে পারে, ডেটাটা ইমব্যালেন্স থাকতে পারে, ডেটাটা আনস্ট্রাকচার থাকতে পারে। ওকে, সো অনেক প্রবলেম থাকতে পারে একটা ডেটা, কারণ রিয়েল টাইম ডেটা, আপনারা তো বুঝতেই পারতেছেন রিয়েল টাইম ডেটা কেমন হতে পারে ইউজুয়ালি, রাইট? সো এখন যদি দেখুন, তার প্রথম কাজ হবে ফিচার ইঞ্জিনিয়ারিং। ওকে, সো ফিচার ইঞ্জিনিয়ার ভিতরে তার কাজ হইতেছে তাকে অবশ্যই মানে ডেটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করতে হবে। ওকে, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস মানে তাকে ডেটাটা আসলে বিভিন্ন গ্রাফিক্যাল অ্যানালাইসিস করতে হবে, আসলে ডেটাটা কি বোঝাতে চাচ্ছে, বা ডেটাটা কোনো ইমব্যালেন্স কিনা, ওকে, বা ডেটাটার রিলেশন কি। ওকে, সো এই ধরনের গ্রাফিক্যাল অ্যানালাইসিসকে বলা হয় এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ডেটা সায়েন্স মানে স্ট্যাকের ভিতরে। ওকে, দেন তার যে সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে হ্যান্ডেলিং মিসিং ভ্যালু। ওকে, সো হ্যান্ডেলিং মিসিং ভ্যালু বলতে আমরা বললাম যে আসলে সরি আসলে ডেটার ভিতরে কিন্তু অনেক সময় কি মিসিং ভ্যালু থাকতেই পারে। ইউজুয়ালি আমরা যখন রিয়েল ডেটা নিয়ে কাজ করি তখন বিভিন্ন প্রবলেম থাকতেই পারে, কোনো একটা ডেটা মিসিং থাকতে পারে। ওকে, সো কোনো একটা কলামস বা রোর ভিতরে ডেটা মিসিং থাকতে পারে। সো এই মিসিং ডেটা কিন্তু আমরা আমাদের সামনে কিন্তু অ্যানালাইসিস করতে মানে গেলে কিন্তু আমাদের প্রবলেম হবে বিভিন্ন। ওকে, সো আমাদের একজন অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আমাদের কাজ হবে কি এই ধরনের মিসিং ভ্যালুটা আমাদের হ্যান্ডেল করা। ওকে, সো যেন পরবর্তীতে এই মিসিং ভ্যালুর ব্যাকআপটা কিন্তু মানে ওই হ্যান্ডেলিং মিসিং ভ্যালুটা মানে দিতে পারে। ওকে, পরবর্তীতে দেন তাকে হ্যান্ডেলিং আউটলায়ার্স। ওকে, সো তাকে আউটলায়ার্স, কারণ একটা ডেটার ভিতরে অনেক অনেক সময় অনেক আউটলায়ার্স থাকে, সো এগুলো কিন্তু আমাদের প্রেডিকশনে কিন্তু অনেকটা ঝামেলা করে। সো আমাদের আউটলায়ার্স এখান থেকে রিমুভ করতে হবে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট। দেন ক্যাটাগরিক্যাল ইনকোডিং। ওকে, সো অনেক সময় ডেটার ভিতরে ক্যাটাগরি থাকতে পারে, যেমন হইতেছে কোনো একটা ইংলিশ লেখা থাকতে পারে। সাপোজ মনে করুন এখানে একটা কলামস আছে সেক্স। ওকে, সো এখানে লেখা আছে ফিমেল অ্যান্ড মেল। ওকে, সো আমরা যদি এটা কি আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ভিতরে দিই, অর্থাৎ আমরা কি জানি, আমরা যদি বলি মেশিন লার্নিং, ডিপ লার্নিং যাই না বলি না কেন, এগুলো কিন্তু অ্যাট দ্য এন্ড কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ওকে, সো আমরা যদি এই ধরনের ক্যাটাগরি, অর্থাৎ এই ধরনের আলফাবেট যদি আমরা অ্যালগোরিদমকে ইনপুট দিই, তাহলে কি সেটা কি ক্যালকুলেশন করতে পারবে? অফকোর্স না। সো তার জন্য কি আমাদের এই ধরনের ক্যাটাগরিগুলো আমাদের হ্যান্ডেল করতে হবে, রাইট, অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট। দেন আমাদের অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট নর্মালাইজেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। ওকে, সো এই টেকনিকগুলো ইউজ করতে হবে। ওকে, দেন আমরা যদি পরের স্টেপে আসি,
দেন একজন ডেটা সায়েন্টিস্টের পরের স্টেপ হইতেছে তাকে ফিচার সিলেকশন মানে করতে হবে। ওকে, সো এটা তার একটা কাজ। সো ফিচার সিলেকশন বলতে আসলে আমাদের ডেটার ভিতরে কিন্তু অনেক ফিচার থাকবে। ওকে, সো অনেক কলাম থাকবে। সো সো সেখানে কিন্তু প্রত্যেকটা কলাম কিন্তু আসলে মানে এনাফ ইনফরমেশন কিন্তু ক্যারি করবে না। অর্থাৎ আমরা যদি বলি প্রত্যেকটা কলাম কিন্তু মানে সবগুলো ইম্পর্টেন্ট হবে না সেই সময়। ওকে, সো কিছু কিছু কলাম থাকবে যেগুলো খুব বেশি মানে ইম্পর্টেন্ট আমাদের যে পার্টিকুলার সলিউশনের জন্য, আবার কিছু কিছু কলাম থাকবে যেগুলো একেবারে ইম্পর্টেন্ট না। ওকে, সো সেগুলো কিন্তু আমাদের শুধু শুধু রেখে ওখানে লাভ নেই, কারণ আমরা কিন্তু অ্যাট দেন ডাইমেনশন বাড়াইতেছি, রাইট? সো এই ডাইমেনশনটা আমাদের রিডিউস করতে হলে কি আমাদের ফিচার সিলেকশন করতে হবে। ওকে, সো আমাদের কোন কোন ফিচারগুলো আসলে আমাদের আসলে সলিউশনের সাথে ইম্প্যাক্ট করে, আসলে আমাদের সলিউশনের সাথে রিলেভেন্ট, সো সেই সমস্ত ফিচার আমাদের এক্সট্র্যাক্ট করতে হবে। অর্থাৎ সেই সমস্ত ফিচার আমাদের কি সিলেক্ট করতে হবে আমাদের হোল মানে ডেটা ফ্রেম থেকে। ওকে, সো এটাকে বলা হয় ফিচার সিলেকশন। ওকে, সো এখানে যেমন অনেক টেকনিক রয়েছে ফিচার সিলেকশনের, যেমন এখানে কোরিলেশন, দেন আমাদের ফরওয়ার্ড এলিমিনেশন, ব্যাকওয়ার্ড এলিমিনেশন, দেন ইউনিভেরিয়েট সিলেকশন, র্যান্ডম ফরেস্ট ইম্পর্টেন্স। ওকে, দেন ফিচার ইলেকশন উইথ ডিসিশন ট্রিজ। ওকে, তো এমন অনেক টেকনিক রয়েছে যেগুলো আমরা অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট ইউজুয়ালি আমরা ফলো করতে পারি। ওকে, দেন আমরা যদি পরের স্টেপ দেখি, এখানে পরের স্টেপ হচ্ছে আমাদের হচ্ছে মডেল ক্রিয়েশন। ওকে, মডেল ক্রিয়েশন অ্যান্ড হাইপার প্যারামিটার টিউনিং। সো অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট যখন ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার সিলেকশন এই ধরনের জিনিসগুলো হয়ে যায়, তখন যখন ডেটাটা আসলে প্রিপেয়ার হয়ে যায়, তখন আমরা কি তখন ডেটা সায়েন্টিস্ট কি করে, তখন এটা তারা একটা মডেল ক্রিয়েশন করে। ওকে, সো এটা হতে পারে সুপারভাইজড মডেল বা আনসুপারভাইজড মডেল বা রিইনফোর্সমেন্ট মডেল। ওকে, সো বা ডিপ লার্নিং মডেল হতে পারে। ওকে, সো তারা কোনো একটা মডেল তৈরি করে যে মডেলটা পরবর্তীতে আর কোন একটা নতুন ডাটার উপরে কি মানে প্রেডিকশন করতে পারে। ওকে, দেন এটার পরে আমাদের মানে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আমাদের হাইপার প্যারামিটার টিউনিং করতে হয়। হাইপার প্যারামিটার টিউনিং বলতে অনেক সময় কিছু প্যারামিটার থাকে আমাদের অ্যালগরিদম, তাই সেগুলো টিউন করলে কি আমাদের অ্যাকুরেসি লেভেলটা আরো মানে ইমপ্রুভমেন্ট হয়। সো এই ধরনের টিউনকে বলা হয় হাইপার প্যারামিটার টিউনিং। ওকে, সো এই টিউনগুলো করার জন্য আমাদের অনেকগুলো এখানে টেকনিক রয়েছে, যেমন গ্রিড সার্চ সিভি, দেন র্যান্ডমাইজড সার্চ সিভি, তারপরে কেরাস টিউনার। ওকে, দেন আমাদের অপটুনা। ওকে, সো এই ধরনের অনেকগুলো কিন্তু টেকনিক রয়েছে। সো মডেল ক্রিয়েশনের পর এবং হাইপার প্যারামিটার ট্রেনিং পর তারা আসলে কি জিনিসটা আসলে ডকারাইজ করে। ওকে, সো হোল মানে তাদের সলিউশনটা তারা ডকারাইজ করে। ডকারাইজ করার পরে কি তারা মডেলটা ডিপ্লয়মেন্ট করে। ওকে, সো ডিপ্লয়মেন্ট করার জন্য তারা বিভিন্ন ক্লাউড ইউজ করে থাকে, যেমন হচ্ছে AWS, অ্যাজিওর, হেরিকু। ওকে, দেন এই ধরনের তারা মানে প্রোডাকশন ক্লাউডে তারা কি তাদের মডেলটা ডিপ্লয় করে থাকে, এবং ডিপ্লয় করার পরে তারা কি জিনিসটা মনিটর করে এবং তাদের রিটেইনিং করে, কারণ ভবিষ্যতে নতুন ডেটা আসতে পারে। ওকে, সো নতুন ডেটা আসলে অবশ্যই সেই ডেটার উপরে মডেলটাকে আবার রিট্রেন করতে হবে। ওকে, সো এটা হইতেছে একটা টোটাল ওয়ার্ক ফ্লো অফ এ ডেটা সায়েন্টিস্ট। ওকে, আই থিঙ্ক ইউ গাইজ আর ক্লিয়ার রাইট নাও। ওকে, দেন এখন যদি আমি যদি আরেকটু মানে ব্রিফলি আপনাদের একটু বোঝাই, সো work of a data scientist. Okay, so here is a great definition you will find. So the definition is data scientists are big data wranglers, gathering and analyzing large sets of structured and unstructured data. They analyze, process, and model the data, then interpret the result to create actionable plans for companies and other organizations. Okay, so I think you are getting the intuition from this I mean how can I say from this introduction. Okay, so এখানে বলতেছে ডেটা সায়েন্টিস্ট হইতেছে তারা বিগ ডেটা wranglers, তারা আসলে মানে বিভিন্ন ডেটার উপরে তারা অ্যানালাইসিস করে। এটা হতে পারে স্ট্রাকচার বা মানে আনস্ট্রাকচার ডেটা, এবং তারা অ্যানালাইসিস করার পর জিনিসটা প্রসেস করে, মডেল করে, দেন তারা কোনো একটা সলিউশন ক্রিয়েট করে কোনো একটা কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য। ওকে, সো আমি যেটা একটু আগে ডিসকাস করলাম। ওকে, সো এখন হইতেছে আমি এটা এই গ্রাফটা আগেও দেখিয়েছি ওটা। সো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং মানে যেই আমাদের যে ফেমাস একটা মানে ডায়াগ্রাম। ওকে, সো এই জিনিসটাই কিন্তু মানে হ্যান্ডেল করতেছে একজন ডেটা সায়েন্টিস্ট। ওকে, সো এই তিনটা আসলে ফিল্ডের ভিতরেই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ক কিন্তু এখানে রয়েছে। ওকে, সো এই প্রত্যেকটা ওয়ার্ক মানে অবশ্যই একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে তাকে জানতে হবে। সো ওকে, সো এটাই হচ্ছে হোল ইন্টুইশন। আই থিঙ্ক ইউ গট দ্য আইডিয়া রাইট নাও। দেন এখন লেটস ডিসকাস অ্যাবাউট দ্য রোডম্যাপ টু বিকাম আ ডেটা সায়েন্টিস্ট। ওকে, এখন আমাদের আসলে অ্যাজ এ স্টার্টার অর অ্যাজ এ বিগিনার,
what should be our approach to get started? Okay, so here most of the people get stuck. Okay, so that's why this is the reason for creating this video. Okay, so I think that would be clear. Okay, so where to start, what to learn. Okay, so which topic is important, which is not important. Okay, so এখন আমরা দেখবো আসলে আমাদের এক্সাক্ট রোড ম্যাপটা টু বিকাম আ ডেটা সায়েন্টিস্ট। ওকে, সো ফার্স্ট অফ অল টু বিকাম এ ডেটা সায়েন্টিস্ট অবশ্যই আমাদের কোনো একটা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে ভালো হইতে হবে। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা অ্যাট দ্য এন্ড যাই করি না কেন, আমরা ম্যাথমেটিক্যালি বা অ্যানালিটিক্যালি যাই করি না কেন, আমাদের কিন্তু অ্যাট দ্য এন্ড এই সলিউশনটাকে কিন্তু আমাদের কোডে রূপান্তর করতে হয়। ওকে, সো অফকোর্স আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের ভালো হতে হবে। ওকে, সো আমরা দেখবো সামনে আমরা কোন কোন প্রোগ্রামিং আমরা আসলে শিখতে পারি। ওকে, সো আমি এটা নিয়ে ডিসকাস করবো সামনে। অ্যাজ অফ নাও জাস্ট কনসিডার হিয়ার and then comes to the point that is mathematics. Okay, so as a data scientist আমাদের কোন কোন ম্যাথমেটিক্স গুলো জানার প্রয়োজন। ওকে, সো টু বিকাম এ ডেটা সায়েন্টিস্ট কোন কোন ম্যাথমেটিক্স গুলো জানার প্রয়োজন, কোন কোন ম্যাথমেটিক্স গুলো ইম্পর্টেন্ট। ওকে, সো এগুলো আমরা দেখবো। দেন দেখবো স্ট্যাটিস্টিক্স। ওকে, দেন দেখবো আমরা ডেটাবেসেস। ওকে, সো কোন কোন ডেটাবেস গুলো শিখতে হবে। দেন আমরা দেখবো মেশিন লার্নিং এর রোড ম্যাপ। ওকে, সো বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগরিদম রয়েছে। ওকে, সো এই রোড ম্যাপটা আমরা দেখবো। দেন আমাদের ডিপ লার্নিং শিখতে হবে। ওকে, সো ডিপ লার্নিং এর রোড ম্যাপটা আমরা দেখবো। দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওকে, যাকে বলা হয় এনএলপি। দেন আমরা দেখবো বিভিন্ন ভেরিয়াস ক্লাউড প্ল্যাটফর্ম I mean should learn of a data scientist. Okay, so this was the agenda. Okay, so of our roadmap. So let's go further. এখন আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, সো এখানে আসলে ডেটা সায়েন্সে আসলে দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন মানে ডিসকাস করি, তখন এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের সামনে আসে। সেটা হইতেছে একটা পাইথন আর একটা হইতেছে আর। ওকে, সো ইউ ক্যান চুজ এনি অফ any of them, but there is some, you can say, how can I say, there is some suggestion you should always follow. Okay, so the suggestion is just go with Python as of now. Okay, because Python provides a lots of benefits. Okay, lots of opportunity to work in in this data science stack. Okay, কারণ পাইথনে কিন্তু এখন অনেক 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 প্যাকেজ, অনেক অনেক মডিউল, অনেক অনেক সাপোর্ট রয়েছে। ওকে, সো আমরা কিন্তু, এবং পাইথনটা কিন্তু অনেক ইজি এখনকার দিনে। ওকে, সো আমরা যদি ডেটা সায়েন্সের কথা চিন্তা করি, ডেটা সায়েন্সের উপর বেস্ট করে কিন্তু পাইথনে কিন্তু এখন অনেক সাপোর্ট। ওকে, সো আমরা যদি বলি আমরা কোন প্রোগ্রামিং শিখতে হবে, সো আমি বলবো জাস্ট পাইথন দিয়ে শুরু করেন। ওকে, সো কারণ পাইথনটা এখন অনেক পপুলার, এখন সবাই ইউজ করতেছে। অ্যান্ড আর প্রোগ্রামিংটাও ভালো, বাট আর প্রোগ্রামিং বেশিরভাগ ইউজ করা হয় যারা আসলে স্ট্যাটিস্টিক্স বা অ্যানালিটিক্স সেক্টরে বেশিরভাগ কাজ করে। ওকে, সো আর প্রোগ্রামিংটা সেখানে বেশিরভাগ ইউজ করা হয়। বাট আমরা যদি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং, ডিপ লার্নিং সলিউশনের কথা ভাবি, সো আমাদের পাইথন প্রোগ্রামিংটা সবচেয়ে বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ as of now. Okay, so if you want to become a analyst, so go with R, and if you want to become a data scientist, so I think you should go with Python. I think that is clear. And if you want to learn this Python programming, so there is a playlist in my YouTube. Okay, so you can find so the name of this playlist is complete Python programming. Okay, so আমি অলরেডি এই প্লেলিস্ট নিয়ে কাজ করতেছি। ওকে, সো আমি জাস্ট নতুন যেহেতু শুরু করছি। ওকে, সো এখন পর্যন্ত কিন্তু অনেক কিছু মানে তৈরি করতে পারি নাই, যেহেতু একা নিজেকে তৈরি করা লাগে। ওকে, প্রত্যেকটা ভিডিও। সো আই থিঙ্ক ভবিষ্যতে আমি কমপ্লিট করব সবকিছু। ওকে, সো এখন আমি কিন্তু অলরেডি অনেক ভিডিও তৈরি করে ফেলছি। ওকে, সো পাইথন প্রোগ্রামিং এর উপরে। সো আপনারা যদি পাইথন শুরু করতে চান, সো আমার প্লেলিস্ট দেখে শুরু করতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক ইট উড বি এ গ্রেট রিসোর্স বিকজ আই হ্যাভ এক্সপ্লেইনড ইচ অ্যান্ড এভরিথিং ডিটেইলি। ওকে, সো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক করতে পারেন। ওকে, সো দিস ইজ ইউর চয়েস ফ্রম হোয়ার ইউ ওয়ান্ট টু লার্ন, বাট I think I will suggest. Okay, then let's come to the math part. Okay, so for data science, so এখন যখন যদি ম্যাথমেটিক্সের কথা চিন্তা করি ইন ডেটা সায়েন্স, সো এখানে আপনাদের অনেক ম্যাথমেটিক্স জানার প্রয়োজন নেই। ওকে, অনেক অ্যাডভান্স ম্যাথমেটিক্স আছে, সো সেগুলো জানার প্রয়োজন নেই। বাট আমরা সবাই জানি আসলে আমরা যে এখন ম্যাথমেটিক্সগুলো দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে লিনিয়ার অলজেব্রা, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স। ওকে, সো এগুলো কিন্তু আমরা যারা 9-10 যারা আসলে পার করছি, সো এই ম্যাথমেটিক্সগুলো কিন্তু আমরা আমাদের স্কুল লাইফ থেকে আমরা কি করে আসছি ইউজুয়ালি, রাইট? সো এগুলো কিন্তু আমাদের কাছে পরিচিত। ওকে, সো টু বি অনেস্ট গাইজ, আসলে মেশিন লার্নিংয়ে আসলে
বা ডিপ লার্নিং এ আসলে এই ম্যাথমেটিক্সের বাইরে আসলে কোনো ম্যাথমেটিক্স আপনি পাবেনই না। ওকে, সো এগুলো জাস্ট আপনার সিম্পল আপনাদের 9-10 এর ম্যাথমেটিক্স। ওকে, this is not fancy. Okay, so don't be afraid. Okay, so this is simple mathematics. Just আপনাকে শিখতে হবে লিনিয়ার আলজেব্রা। ওকে, সো লিনিয়ার আলজেব্রার ভিতরে অনেকগুলো টপিক আছে, যেমন হচ্ছে ম্যাট্রিক্স, ভেক্টর। ওকে, দেন এখানে আরো কিছু টপিকস রয়েছে, প্রবাবিলিটি। ওকে, সো এই ধরনের টপিকগুলো আপনাদের জানতে হবে, এই ধরনের টপিকগুলো আপনাদের স্টাডি করতে হবে, কারণ এর ভিতর থেকেই কিন্তু মেশিন লার্নিং এর ইচ অ্যান্ড মানে এভরি অ্যালগোরিদম আর কি মানে আপনাকে বুঝতে সাহায্য করবে, এবং এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে কিন্তু আসলে প্রত্যেকটা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর অ্যালগোরিদমগুলো কিন্তু ইউজুয়ালি মানে তৈরি হয়ে থাকে। ওকে, দেন ক্যালকুলাস এখানে আমাদের কাজে লাগে। সো আপনাদের ক্যালকুলাস ইন ডেপথ জানার প্রয়োজন নেই, বাট অ্যাজ অফ নাও জাস্ট ডেরিভেটিভ। ওকে, সো হাউ টু ক্যালকুলেট দ্য ডেরিভেটিভ। ওকে, সো আমি এখন পর্যন্ত ডেরিভেটিভের বাইরে কোনো ক্যালকুলাস দেখি নাই। ওকে, ইন মেশিন লার্নিং or deep learning. So usually we use the derivative solution, like I think using this derivative we just try to calculate the slope of a line, then the tangent line. Okay, so the slope of a tangent line. Okay, so I think we did that in our college days or school days. Okay, so this kinds of derivation and this kinds of derivative you should know. Okay, so এখন যদি বলি আমরা ক্যালকুলাস কোথায় ইউজ করি, সো there is a concept called gradient descent. Okay, so in machine learning or deep learning both, okay, you can find. So আমরা gradient descent সলিউশনে আমরা এই ক্যালকুলাসটা ইউজ করে থাকি টু রিচ দ্য গ্লোবাল মিনিমা, লোকাল মিনিমা। ওকে, সো দেন আমরা স্ট্যাটিস্টিক্স আমাদের অবশ্যই শিখতে হবে, কারণ স্ট্যাটিস্টিক্স আসলে অনেক একটা ইম্পর্টেন্ট থিং। ওকে, জাস্ট ইন মেশিন লার্নিং, কারণ ডিপ লার্নিং আমাদের স্ট্যাটিস্টিক্স খুব আমরা ইউজ করি না, বাট মেশিন লার্নিং এ স্ট্যাটিস্টিক্সটা হিউজ, কারণ মেশিন লার্নিং আসলে বেশিরভাগ অ্যালগোরিদমই কিন্তু স্ট্যাটিস্টিক্স বেসড অ্যালগোরিদম। ওকে, সো এখানে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্সটা হিউজ ব্যবহার করে থাকি। ওকে, সো আমরা দেখবো স্ট্যাটিস্টিক্সে আমরা কোন কোন টপিকগুলো শিখবো। সো স্ট্যাটিস্টিক্স একটা ইম্পর্টেন্ট, দেন লিনিয়ার আলজেব্রা, দেন ক্যালকুলাস থিওরি। ওকে, দেন এখন আমরা কথা বলবো আমাদের স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স। ওকে, সো আমরা যদি স্ট্যাটিস্টিক্সকে দুই ভাগে ভাগ করি, সো আমাদের এখানে বেসিক স্ট্যাটিস্টিক্স জানতে হবে, দেন আমাদের অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স জানতে হবে। সো আমি যে বললাম যে স্ট্যাটিস্টিক্সটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে কিন্তু আপনাদের বেসিকও জানতে হবে, দেন অ্যাডভান্সের কিছু টপিক আপনাদের জানতে হবে, কারণ কি মেশিন লার্নিং এ কাজ করতে গেলে এই ধরনের মানে টপিকের উপরে আপনি মুখোমুখি হবেন, ইউ উইল এনকাউন্টার। ওকে, আই মিন I don't know when, but you will encounter for sure. And so let's talk about the basic statistics for beginner. Okay, so basic statistics ভিতরে আপনারা এখানে probability, okay, then introduction to basic term. Okay, statistics is a basic term আছে, then variable, okay, then random variable, population sample, then what is mean sample, what is population mean. Okay, so এগুলো কিন্তু statistics এর একটা topic. So there is lots of course in YouTube, and also I'm planning to make some video on this statistics part. Okay, but just give me some time because I have just started and I have a lots of plan. Okay, আমি চেষ্টা করব একটা great resource তৈরি করার জন্য in my channel. And so then এখানে আছে mean, median, mode. Okay, so এগুলাকে বলে central of সো এগুলোকে বলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ওকে, সো এই জিনিসগুলোকে শিখতে হবে, দেন রেঞ্জ, দেন মেজার অফ ডিসপারশন, দেন ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, গসিয়ান নরমাল ডিস্ট্রিবিউশন। ওকে, সো এই ধরনের কনসেপ্ট আপনাকে শিখতে হবে ইন বেসিক স্ট্যাটিস্টিক্স। ওকে, দেন অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের ভিতরে এখানে শিখতে হবে কিউ প্লট, দেন আমাদের Chebyshev's inequality, then discrete and continuous distribution. Okay, then Bernoulli and binomial distribution, log normal. Okay, then আমাদের box-Cox transformation, then application of non-Gaussian distribution. Okay, so এই ধরনের টপিকস অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের ভিতরে অ্যাজ এ বিগিনার আপনাদের প্রথমত শিখতে হবে। ওকে, সো বিফোর স্টার্টেড machine learning. Okay, so I think that will help you to understand the machine learning properly. Okay, otherwise not. Then let's come to the databases. Okay, এখন মেশিন লার্নিং শেখার পরে, অর্থাৎ আমাদের স্ট্যাটিস্টিক্স শেখার পরে আমাদের মেশিন লার্নিং শেখার আগে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স শেখার পরে আমাদের কিছু ডেটাবেস সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ আমরা এট দ্য এন্ড কিন্তু ডেটা নিয়ে কাজ করবো। আমাদের ডেটাটা কিন্তু মানে আমরা কিন্তু সবসময় কিন্তু সিএসভি বা মানে আমরা কি মানে এক্সেল শিটে পাবো না। সো আমাদের কিন্তু অনেক জায়গা থেকে ডেটাটা কালেক্ট করতে হবে। এটা হতে পারে এপিআই, এটা হতে পারে ডেটাবেসেস। ওকে, সো বেশিরভাগ আমরা কিন্তু ডেটাবেস থেকেই আমরা কিন্তু ডেটাটা হ্যান্ডেল করে থাকি। ওকে, সো অ্যাজ অফ নাও,
সো এখানে আমাদের বিভিন্ন ডেটাবেস সম্পর্কে জানতে হবে। ওকে, সো প্রত্যেকটি ডেটাবেস জানার দরকার নেই, বাট অ্যাটলিস্ট 2 ডেটাবেস আমাদের ফর শিওর আমাদের জানতে হবে। বাট দ্য আই মিন নট ইন ডেপথ, লাইক জাস্ট কিভাবে এখান থেকে ডেটাটা আমরা কালেক্ট করতে পারি এবং কিভাবে ডেটাটা আমরা ডাম্প করতে পারি। ওকে, সো এই ধরনের ইন্টারাকশন আমাদের ডেটাবেসের সাথে শিখতে হবে। ওকে, সেখান থেকে আমরা যে কোনো একটা সিকুয়েল বা এখান থেকে নো সিকুয়েল। ওকে, সো এই দুটো আমরা ইউজুয়ালি এখান থেকে শিখবো। সো এখানে নো সিকুয়েলের ভিতর আছে যেমন MongoDB। ওকে, দেন এখানে আছে হচ্ছে মাইস্কুয়েল। ওকে, দেন আমাদের আছে মাইস্কুয়েল। সিকুয়েল হইতেছে একটা সিকুয়েল ডেটাবেস। ওকে, সো এটা স্ট্রাকচার ডেটার উপরে কাজ করে। দেন আমাদের এখানে অ্যামাজন S3 বাকেট। ওকে, সো এটা একটা মানে উইডলি ইউজ একটা ডেটাবেস বলা চলে। ওকে, সো আমরা কিন্তু বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে এই ডেটাবেসটা ইউজ করে থাকি। দেন আমাদের এখানে আছে হাডুপ। ওকে, হাইভ। ওকে, দেন মাইক্রোসফট এসকিউএল সার্ভার। ওকে, সো এই ধরনের ডেটাবেস আছে। সো এখান থেকে আমাদের পছন্দ মতো আমাদের ডেটাটা মানে ডেটাবেস শিখতে হবে। ওকে, সো জাস্ট আই মিন ফর work with data. Okay, so now I think you are getting the idea. Okay, then there is a another database called Cassandra. Okay, so that is widely used. Okay, so you can say, okay, so you can learn any of them. I think that would be better. Then let's come to the machine learning roadmap. Okay, so এখন আমাদের ডেটাবেস আমাদের শেখার পরে আমাদের এখন মেশিন লার্নিং এর আমাদের কনসেপ্টের উপরে আমাদের ফোকাস করতে হবে অ্যাজ এ বিগিনার। সো মেশিন লার্নিং এ এখানে অনেক ধরনের মেশিন লার্নিং আসলে টাইপ হয়ে থাকে, যেমন হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং, আনসুপারভাইজড মেশিন লার্নিং, রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং। ওকে, সো আমরা যদি সুপারভাইজড মেশিন লার্নিং এর কথা চিন্তা করি, প্রথমে আমাদের সুপারভাইজড মেশিন লার্নিং শুরু করতে হবে। সো সুপারভাইজড মেশিন লার্নিং এর ভিতরে আমাদের কিছু অ্যালগরিদম এখানে শিখতে হবে, যেমন হচ্ছে লিনিয়ার রেগ্রেশন, লজিস্টিক রেগ্রেশন, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিং, এটাকে বলে হচ্ছে SVM, নাইভ বায়াস, কেএনএন, র্যান্ডম ফরেস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং। দেন গ্রেডিয়েন্ট বুস্টিং এর ভিতরে আবার অনেকগুলো অ্যালগরিদম আছে, যেমন হচ্ছে এক্সিবুস্ট, লাইট GBM, ক্যাট বুস্ট। ওকে, সো এগুলো হইতেছে সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম। সো এই মেশিন লার্নিং অ্যালগরিদম সম্পর্কে আমাদের প্রপার ইনটিউশন থাকতে হবে, দেন কিন্তু আমরা পরবর্তীতে কোনো একটা প্রবলেম আমরা মানে প্রপারলি সলভ করতে পারবো। ওকে, দেন আমাদের আনসুপারভাইজড মেশিন লার্নিং সম্পর্কে জানতে হবে, যেমন হইতেছে কে মিনস ক্লাস্টারিং, ডিবি স্ক্যান, PCA, দেন হইতেছে হায়ারিক্যাল ক্লাস্টারিং। ওকে, সো এগুলোকে বলা হয় ক্লাস্টারিং অ্যালগরিদম। ওকে, এগুলো হচ্ছে আনসুপারভাইজড মেশিন লার্নিং এর প্রবলেম। ওকে, দেন এখানে রিইনফোর্সমেন্ট লার্নিং আছে। ওকে, সো এটা একটু অ্যাডভান্স পার্ট। সো এটা এখন না জানলেও ফাইন, ইটস ফাইন। ওকে, বাট আই থিঙ্ক এটা জানলে আরো মানে অ্যাডভান্টেজ আছে। ওকে, সো আপনি অনেক জায়গায় কিন্তু আরো ভালো ভালো অপরচুনিটি পাবেন, কারণ এখন রিইনফোর্সমেন্ট লার্নিং কিন্তু অনেক পপুলার একটা জিনিস। সো আমরা যদি সেলফ ড্রাইভিং এর কথা চিন্তা করি, সো এটাও কিন্তু একটা রিইনফোর্সমেন্ট লার্নিং বেসড একটা কি এটা বলা যায় একটা সলিউশন। ওকে, সো রিইনফোর্সমেন্ট লার্নিং কিন্তু এটা নিজে নিজে মানে লার্ন করতে পারে। ওকে, সো এটার থিওরিটা অনেকটা একটা অ্যাডভান্স। ওকে, but as of now just focus on supervised machine learning and unsupervised machine learning, and I think in your future you can also learn this reinforcement learning. Okay, so there is a playlist in my channel called 100 days of machine learning. Okay, so here I'm trying to make videos, okay, in depth, like you can learn, okay, you can learn the total machine learning from here. Okay, so here in this playlist you will find lots of video. As of now I've just created 16 video because I have just started, I told you, but I think in the future I will complete this playlist. Okay, so এটা এই রিসোর্সটা আপনারা ফলো করতে পারেন আপনাদের মেশিন লার্নিং এর জন্য, and it's up to you. Okay, so আপনারা অন্য জায়গায় ফলো করতে পারেন, বাট এখান থেকে ফলো করতে পারেন। and I think বাংলাদেশে বাংলা রিসোর্সের মানে অনেক কম। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই আই হ্যাভ স্টার্টেড টিচিং। সো দ্যাটস ওয়াই মাই objective is to create a resource. Okay, so that can help people. Okay, then এখন আমরা দেখবো আমাদের কমপ্লিট রোড ম্যাপ টু প্রিপেয়ার ডিপ লার্নিং। ওকে, সো মেশিন লার্নিং এর পরে এখন আমাদের আসতে হবে ডিপ লার্নিং। ওকে, সো মেশিন লার্নিং এর পরে ডিপ লার্নিং শুরু করতে হলে আমাদের প্রথমে শিখতে হবে আসলে ইন্ট্রোডাকশন টু নিউরাল নেটওয়ার্ক। ওকে, সো নিউরাল নেটওয়ার্ক কি, প্রথমত আমাদের নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে মানে আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আসলে আমাদের ইভ্যালুয়েশনটা কিভাবে হয়, আসলে হিউম্যান ব্রেন থেকে কিভাবে নিউরাল নেটওয়ার্কটা হয়। ওকে, then what is loss function, what is optimizer, what is gradient descent, what is ADAGRAD, RMS prop, ADAM. Okay, so এগুলো হচ্ছে অপটিমাইজেশন অ্যালগরিদম। সো এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের মানে এন্টায়ার ডিপ লার্নিং এ কিন্তু আমাদের মানে পিছু ছাড়বে না। ওকে, সো এগুলো কিন্তু আমাদের ইউজ করতেই হবে। আপনি যে কোনো নেটওয়ার্ক আপনি
ইমপ্লিমেন্ট করেন না কেন ওকে ডিপ লার্নিং এ, আপনাকে কিন্তু এই যে হলুদ সেকশনটা নিচের, ওকে সো এখান থেকে শুরু করুন, আমরা এখান থেকে শুরু করছি। সো এই হলুদ নিচের যে সেকশনটা আছে, ওকে সো এটা কিন্তু আপনার কিছু ছাড়বে না। সো এইখানকার প্রত্যেকটা জিনিস কনসেপ্ট কিন্তু আপনাকে ভালোভাবে জানা লাগবে। ওকে সো আপনি সিএনএন ডেভেলপমেন্ট করেন বা আরএনএন ডেভেলপমেন্ট করেন না কেন, ওকে সো এখানে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে দেন এটা শেখার পরে আমরা শুরু করব হইতেছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। দেন আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আমরা দেখবো কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে সো আমরা এটা শিখবো ওকে অ্যাজ এ বিগিনার। এটা শেখার পরে আমরা অ্যাট দ্য এন্ড আমরা এটাকে ডিপ্লয়মেন্ট করবো। ওকে কোনো একটা প্রজেক্ট আমরা ডিপ্লয়মেন্ট করবো। আমরা যাই শিখি না কেন সেটা আমরা অবশ্যই ডিপ্লয়মেন্ট করবো, কারণ কি আমরা এন্ড টু এন্ড সলিউশন সবসময় তৈরি করার চেষ্টা করবো। ওকে জাস্ট মডেল বিল্ড করে রেখে দিলে কিন্তু হবে না। ওকে দেন দেন এখানে আমরা পরের যে সেকশনে যদি আসি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, পরে আমাদের তারপর শিখতে হবে আমাদের কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটাকে বলা হচ্ছে সিএনএন। সো এটা বেশিরভাগ ইমেজ ডেটার উপরে কাজ হয়ে থাকে বা ভিডিও ডেটার উপরে কাজ হয়ে থাকে। ওকে সো এখানে যেমন হইতেছে অনেক ধরনের মানে টেকনিক রয়েছে, যেমন হচ্ছে ট্রান্সফার লার্নিং, দেন অ্যালেক্সনেট, ওকে সো বিজিজি 16। ওকে সো এই ধরনের অনেকগুলো অ্যালগোরিদম বা টেকনিক রয়েছে যেগুলা এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে আসলে হেল্প করে আমাদের কাজ করতে। দেন এখানে আছে অবজেক্ট ডিটেকশন, দেন এখানে আছে এসএসডি, ইয়োলো, আরসিএনএন, মাস্কড আরসিএনএন। ওকে সো এই ধরনের অনেকগুলো অ্যালগোরিদম রয়েছে, দেন আর্কিটেকচার রয়েছে। দেন এগুলো কি আমাদের অ্যাট দ্য এন্ড এগুলো শেখার পরে আমাদের ডিপ্লয়মেন্ট আবার শিখতে হবে এটার উপরে, রাইট? দেন এখানে আমাদের আমরা এখন যদি আরএনএন এর কথা চিন্তা করি, ওকে সো ডিপ লার্নিং এ হইতেছে তিনটা পার্ট ইউজুয়ালি। একটা হইতেছে এএনএন অর্থাৎ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, দেন মাঝেরটা হইতেছে সিএনএন অর্থাৎ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এবং কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ভিতরে আবার এই মানে টপিকগুলো রয়েছে। ওকে দেন আরেকটা হইতেছে আরএনএন অর্থাৎ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। ওকে সো এটা আমরা ইউজুয়ালি এনএলপি মানে সলিউশন ইউজ করে থাকি অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে সেখানে আমরা কি করি, এখানে এলএসটিএম, জিআরইউ, দেন bidirectional LSTM, then word embedding, word to fake, okay, then encoder, decoder, attention model, so then transformer part, okay, so এই ধরনের আমরা টেকনিকগুলো ইউজ করি আমাদের এনএলপি সলিউশনের ক্ষেত্রে। ওকে সো এটা ছিল কমপ্লিট ডিপ লার্নিং এর রোড ম্যাপ। ওকে এখন যদি আমরা কিছু ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করি, ওকে সো আমরা দেন কি আমরা এগুলো শেখার পরে কিন্তু আমরা এগুলো কিন্তু কোন একটা কোড সলিউশনে আমরা কি তৈরি করব বা আমরা কি এটা কি কোডে রূপান্তর করব। ওকে সো এই কোডে রূপান্তর করার জন্য এখানে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আমাদের হেল্প করে থাকে, যেমন হচ্ছে এখানে পাইটর্চ। ওকে সো এটা অনেক একটা পপুলার। দেন কেরাস, ওকে সো কেরাস একটা ইজি একটা লাইব্রেরি বলা চলে। ওকে সো দেন টেনসরফ্লো, এখন কিন্তু টেনসরফ্লো কেরাস কিন্তু এখন টেনসরফ্লোর একটা পার্ট, বা আগে কিন্তু কেরাস কিন্তু ডিফারেন্ট ছিল। ওকে সো এখন কিন্তু এই টেনসরফ্লো ভিতরে কিন্তু এখন কেরাস মানে ইন্টিগ্রেট করা। ওকে সো কেরাস একটা হাই মানে লেভেল একটা এপিআই, সো এটা কিন্তু ব্যাকএন্ডে টেনসরফ্লোর সিস্টেমই ইউজ করে থাকে। ওকে দেন পাইটর্চ এটা হইতেছে ফেসবুক থেকে। ওকে এটা ফেসবুকের একটা প্যাকেজ, আর টেনসরফ্লো হইতেছে গুগলের একটা প্যাকেজ। ওকে সো এই তিনটা প্যাকেজ কিন্তু আমরা ইউজুয়ালি উইডলি মানে আমাদের ওয়ার্ল্ডে কিন্তু ইউজ হয়ে থাকে। ওকে এই তিনটা প্যাকেজ ইউজুয়ালি। ওকে সো এটা ছিল হইতেছে আমাদের কমপ্লিট রোড ম্যাপ। ওকে সো টু প্রিপেয়ার ডিপ লার্নিং। ওকে দেন এখন যদি আমরা বলি কম্বাইন্ড ফ্রেমওয়ার্কস ফর মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। এখন আমাদের এখানে আরও কিছু ফ্রেমওয়ার্ক আমাদের শিখতে হবে। ওকে এখন আমরা যদি বলি আমাদের ফ্রেমওয়ার্ক কী কী শিখতে হবে, সেখানে যেমন হচ্ছে নামপাই, ডাস্ক, পান্ডাস, ফ্লাস্ক, জ্যাঙ্গো। ওকে সো ফ্লাস্ক, জ্যাঙ্গো এর ভিতরে আপনি যে কোনো একটা শিখতে পারেন। সো ফ্লাস্ক, জ্যাঙ্গো কি জন্য ইউজ করি আমরা, এগুলো আমরা যখন ডিপ্লয়মেন্ট করি, আমরা যখন কোনো একটা মানে ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করি আমাদের সলিউশনটাকে, ওকে বা এপিআই ক্রিয়েট করি, সো তখন আমরা কিন্তু এই দুটোর ভিতরে যে কোনো একটা ইউজ করতে পারি। ওকে সো অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট ইউ শুড অলসো লার্ন, okay, so this kinds of Flask and Django, okay, as a I mean in between you can learn anything. Okay then SciPy, Matplotlib, okay, so Matplotlib আমরা ইউজুয়ালি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ইউজ করে থাকি, দেন Pandas আমরা ডেটা ম্যানিপুলেশন করার জন্য ইউজ করে থাকি, দেন NumPy আমরা কি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য ইউজ করে থাকি। ওকে দেন NVIDIA CUDA, ওকে সো আমরা যখন জিপিইউ নিয়ে কাজ করি, ওকে সো ইন ডিপ লার্নিং আমরা ইউজুয়ালি জিপিইউ এর উপরে কাজ করি, সো আমাদের কিন্তু এই CUDA সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে সো আমাদের প্রত্যেকটা বেশিরভাগ সলিউশনে কিন্তু আমরা NVIDIA মানে আমরা জিপিইউর উপরে কিন্তু মানে করে থাকি, এবং NVIDIA সাপোর্ট কিন্তু এখন ডিপ লার্নিং এ অনেক। ওকে দেন আমাদের এখানে কেরাস, টেনসরফ্লো, পাইটর্চ সেটা তো আমরা দেখলাম। আমরা যখন ডিপ লার্নিং এ কাজ করি তখন আমরা এই তিনটা বেশিরভাগ উইডলি ইউজ হয়ে থাকে। দেন এখানে আরো অনেক আছে, যেমন হচ্ছে ক্যাফে। ওকে সো এটাও ইউজ হয় ইউজুয়ালি বাট নট উইডলি। দেন এখানে সিবর্ন, ওকে এটা একটা ভিজুয়ালাইজেশন টুল। সো এই ধরনের টুল, অ্যান্ড আনাদার ইজ
I think I have missed out. So that would be scikit-learn. Okay, so আমরা যেটাকে বলি sklearn. Okay, so sklearn আমরা ইউজুয়ালি মেশিন লার্নিং এ আমরা ইউজ করে থাকি ফ্রেমওয়ার্কটা। ওকে, সো sklearn সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ওকে, সো sklearn এ আমরা শিখতে হবে আমাদের কিভাবে আমরা কোন একটা অ্যালগরিদম ইম্পোর্ট করতে পারি, কোন একটা ডেটা সেট ইম্পোর্ট করতে পারি। ওকে, সো ইন sklearn you will find anything. Okay, so this was all about the combination of the framework, and now comes to the cloud platform. Okay, so what are the cloud platform you should learn as a data scientist? So there are lots of cloud platform, but if I talk about the famous of them, so you can see the Microsoft Azure, AWS, that means Amazon Web Service, then Google Cloud platform, that means GCP. Okay, then Heroku, then Cloud Foundry. Okay, so এই অনেকগুলো ক্লাউড প্ল্যাটফর্ম আছে, বাট এখানে উইডলি ইউজড হইতেছে এই উপরের তিনটা, Microsoft Azure, AWS and GCP. Okay, so usually আমরা এই তিনটাই বেশি ইউজ করে থাকি। Okay, so in a production level. Okay, so as a data scientist you have to just get knowledge on them. Okay, so not just in depth, but you have to knowledge, okay, how you can interact with these kinds of cloud, because at the end আপনি কি ক্লাউডে কিন্তু আপনার মানে আপনার মডেলটা প্রোডাকশনে আপনি দেবেন, বা আপনি যখন জিপিইউ কাজ করবেন তখন কিন্তু আপনার সিস্টেমে কিন্তু অত জিপিইউ পাওয়ার থাকবে না, তখন কিন্তু আপনাদের এই সব ক্লাউডের জিপিইউ আপনি ইউজ করতে পারেন আপনাদের মডেল ট্রেন করার জন্য। ওকে, সো এগুলো কিন্তু অনেক হেল্প করে। সো cloud is important. Okay, so I think you all have understood. Okay, so I think you all have now idea how can you get started with the data science. Okay, and I have given you the entire roadmap. Okay, so if you can follow this roadmap, I think no one can stop you. Okay, so you are going to be the data scientist. Okay, and remember one thing, consistency is the key here. Okay, so always be consistent. Okay, so just try to learn every day. Okay, don't stop. Like আপনি মনে করতেছেন আমি শুরু করলাম 2 দিন শেখার পরে আবার মনে করলাম না থাক আজকে আবার পরশু দিন শুরু করব। ওকে, সো এইভাবে কিন্তু ইট ইজ নট পসিবল। ওকে, এখানে কনসিস্টেন্সি হচ্ছে এখানে কি। ওকে, সো আপনি যদি কনসিস্টেন্সলি এখানে লার্ন করতে পারেন, ওকে, কনসিস্টেন্টলি যদি আপনি এখানে টাইম স্পেন্ড করতে পারেন, আই থিঙ্ক অল্প দিনের ভিতরে ডেটা সায়েন্স শেখা সম্ভব। ওকে, সো yeah, this was all about from me and from my side, and this was all about from my video. Okay, and I think that will help you a lot. Okay, so just please share the video with your friends or relatives, because they will also get some idea to get started with data science. Okay, so yeah, thank you so much, and please support my channel. Okay, so please subscribe, and if you are subscribing, then I will get the motivate to create a lots of video. Okay, so just please consider. Okay, so thank you so much guys for watching this video, and I will see you next time. We'll be right back.